আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন নিয়ে আলোচনা করব। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা জেনেছি যে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে আবর্তনশীল ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান সঠিকভাবে কখনোই নির্ণয় করা যায় না, কিন্তু নিউক্লিয়াসের বাইরে কোন শক্তি ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনের থাকার সম্ভাবনা সর্বাধিক সেটা কিন্তু বলা যেতে পারে। ইলেকট্রনের এই সম্ভাব্য অবস্থান নির্ণয় করার জন্য বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটি ওয়েভ ইকুয়েশন দিয়েছিলেন বা তরঙ্গ সমীকরণ প্রণয়ন করেছিলেন। সেই সমীকরণটি হলো del2 psi del x2 প্লাস del2 psi del y2 প্লাস del2 psi del z2 প্লাস 8 pi square m by a square into e minus v into psi equals to হচ্ছে 0। এখানে e হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, v হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি, m হচ্ছে ইলেকট্রনের ভর, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, psi হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, বা ওয়েভ ফাংশন। এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি del square psi plus 8 pi square m by h square into e minus v into psi equals to 0, যেখানে del square সমান del2 del x2 plus del2 del y2 plus del2 del z2। এখানে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সমাধান করলে একটা সাই স্কয়ার টার্ম আছে, যেটা হচ্ছে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান ঘনত্ব নির্দেশ করে। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে কোন রিজিয়নে ইলেকট্রনটাকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেটা আমরা পাই। এভাবে এরপর আমরা বিভিন্ন কক্ষগুলোর আকৃতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা 1s 2s এবং 3s এর জন্য আলোচনা করব। আমরা পড়েছি যে s উপকক্ষের মধ্যে একটি মাত্রই কক্ষক থাকে এবং s উপকক্ষের জন্য l এর মান 0 হয়, আর l এর মান 0 হয় বলে m এর মানও 0 হয়। সেজন্য l এবং m এর মান 0 হওয়ার জন্য s উপকক্ষের আকৃতি গোলকাকার বা স্ফেরিক্যাল শেপ হয়। কি রকম শেপ হয়? না, গোলকাকার বা স্ফেরিক্যাল শেপ হয়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত ইলেকট্রনগুলো যে কোনো ডিরেকশনে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সমান হয়। এখন এটাকে তাহলে আমরা যদি এভাবে আঁকি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা হচ্ছে z অ্যাক্সিস, তাহলে 1s এর ক্ষেত্রে আমরা আকৃতিটা এরকম পাবো। এটা হচ্ছে 1s গোলকাকার শেপের আকৃতি। এবার দেখো, আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সমাধান করলে একটা টার্ম পাই 4 pi r স্কয়ার psi স্কয়ার, যেটার মাধ্যমে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সম্ভাব্য ইলেকট্রন পাওয়ার পরিমাপকে বোঝানো হয়। তার মাধ্যমে তার সাথে আমরা যদি নিউক্লিয়াস থেকে দূরত্ব r দূরত্বের গ্রাফ প্লট করি, তাহলে আমরা যে কার্ভটা পাই সেটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ। সেটাকে আমরা কিভাবে আঁকি? এটা হচ্ছে 4 pi r স্কয়ার psi স্কয়ার, আর এদিকে হচ্ছে r দূরত্ব। তাহলে গ্রাফটা হবে এরকম। অর্থাৎ যখন r 0 রয়েছে তখন কিন্তু ইলেকট্রন ঘনত্ব 0, r 0 তে ইলেকট্রন ঘনত্বের মান 0 বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, তার মানে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কখনোই ইলেকট্রন পাওয়া সম্ভব নয়। এবং যত r বাড়তে থাকছে তত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকছে এবং একটা নির্দিষ্ট জায়গায় আসছে যেখানে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে সর্বাধিক, এবং আবার ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে কমতে থাকছে এবং r = ∞
হয়ে যায়। এবার দেখো 2s এর ক্ষেত্রে, 2s এর ক্ষেত্রে কিন্তু কি দেখাচ্ছে, n হচ্ছে 2 আর 3s এর ক্ষেত্রে n 3। এই যে n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত বাড়তে থাকছে তত কিন্তু এদের আকারগুলো তত বৃদ্ধি পেতে থাকছে। তাহলে 2s এর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর ক্ষেত্রে আকারটা এরকম হয়। এখানে এটা একটা নোট পাওয়া যায়। এই নোট কি, নোট হচ্ছে যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব শূন্য হয়। এই নোট আমরা বের করব n-l-1 এই রুলের মাধ্যমে। দেখো 1s এর ক্ষেত্রে কিন্তু কোনো নোট পাওয়া যায় না, কারণ 1s এর ক্ষেত্রে n-l কত, কারণ 1s এর ক্ষেত্রে n হচ্ছে 1 আর l তো s এর জন্য 0, তাহলে n-l-1 1 - 0 - 1 0, তাই জন্য 1s এর ক্ষেত্রে কোনো নোট পাওয়া যায় না। কিন্তু 2s এর ক্ষেত্রে দেখো, 2s এর ক্ষেত্রে হচ্ছে n 2 আর s বলে n হচ্ছে 0, তাহলে n-l-1 হচ্ছে 2 - 0 - 1 হচ্ছে 1। তাই 2s এর ক্ষেত্রে আমরা একটা নোট পেলাম। একইভাবে 3s এর ক্ষেত্রে দেখো, 3s এর জন্য n হচ্ছে 3 আর l হচ্ছে 0, তাহলে n-l-1 হচ্ছে 3 - 0 - 1 2। তার মানে 3s এর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো নোট পাবো। এই যে আমরা দুখানা নোট পাচ্ছি। এইটা হলো 1s 2s 3s এই কক্ষগুলোর আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে জানলাম, যে এদের আকৃতি হয় গোলকাকার বা স্ফেরিক্যাল এবং এদের কোনো দিকনির্দেশতা ধর্ম থাকে না। এরা নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যে কোনো ডিরেকশনেই সমান হয়। শুধুমাত্র 1s 2s এবং 3s এর মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n যত বাড়তে থাকে এদের কক্ষগুলোর আকৃতিও তত বাড়তে থাকে। এবং 3s এর জন্য এবং 2s এর জন্য যে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ হয় সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। 2s এর ক্ষেত্রে এদিকে r এটা নিউক্লিয়াস থেকে দূরত্ব, এটা 2s এর ক্ষেত্রে গ্রাফটা কি রকম হয়, 2s এর ক্ষেত্রে গ্রাফটা এরকম হয়। অর্থাৎ যখন r 0 ইলেকট্রন ঘনত্ব হচ্ছে 0, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 এবং যত দূরত্ব বাড়তে থাকছে তত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকছে এবং একটা জায়গায় এসে ইলেকট্রন অধিক পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু আবার r বাড়ার সাথে সাথে এই ঘনত্বটাও কমতে থাকছে, আবার একটা জায়গায় সেটা 0 হচ্ছে। এইটাই তাহলে আমরা একটু আগে নোট নিয়ে আলোচনা করব। এই জায়গাটা হচ্ছে নোট, যেখানটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, আবার r বাড়ার সাথে সাথে আবার ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকছে এবং একটা সর্বাধিক জায়গা আছে যেখানে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ জায়গা আছে যেখানে ইলেকট্রন ঘনত্ব হচ্ছে সর্বাধিক এবং r ∞ আবার ইলেকট্রন ঘনত্ব 0 হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যখন 3s এর আলোচনা করব, 3s এর জন্য 3s এর জন্য আমরা দেখেছিলাম আমরা দুটো নোট পাচ্ছি। এই ধরনের একটা গ্রাফ হয়, এখানে দুখানা নোট পাওয়া যায় এবং r 0 এবং r ∞ তে ইলেকট্রন ঘনত্ব 0 হয়ে যায়। p উপকক্ষের জন্য আমরা কি জেনেছিলাম, p উপকক্ষের ক্ষেত্রে l এর মান হচ্ছে 1 এবং m এর মান হচ্ছে -1 0 +1। তার মানে p উপকক্ষের মধ্যে তিনটি কক্ষক থাকতে পারে আর এই তিনটি কক্ষককে আমরা px py আর pz দ্বারা লিখে রিপ্রেজেন্ট করে থাকি। আর এই কক্ষকগুলোর আকৃতি ডাম্বেল আকৃতির হয় বা ডাম্বেল শেপড হয়। এদেরকে আমরা কিভাবে আঁকবো, দেখো এটা যদি x এটা যদি y হয় তাহলে এটা হচ্ছে px, এটা যদি x এটা যদি y হয়, আমরা আরেকটা অ্যাক্সিস এখানে দেখিয়ে দিচ্ছি z, তাহলে এটা হচ্ছে py। এটা হচ্ছে pz। এই ডাম্বেল আকৃতির দুটো দিক দেখা যাচ্ছে এবং এই মাঝখানের অংশটাই হচ্ছে নোড, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 হয়। এবার আমরা d উপকক্ষের অন্তর্গত
ডি ওয়াই জেড। বাকি দুটো আমি এখানে আঁকছি। এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এটা হচ্ছে dz স্কয়ার, যেখানে এটা x আর এটা হচ্ছে z, এই y। এগুলোই হচ্ছে ডি উপকক্ষের অন্তর্গত কক্ষগুলোর আকৃতি। এবার আমরা ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা এর আগে আফবাও নীতি পড়ে নিয়েছি যে ইলেকট্রনগুলো কিভাবে কোন উপকক্ষে প্রবেশ করে, সেই শক্তি ক্রম অনুযায়ী কিভাবে হয় সেগুলো পড়েছি। আমরা বুন্ডের সূত্র থেকে জেনেছি যে কক্ষকে ইলেকট্রনগুলো কিভাবে পূর্ণ হয়। এছাড়া আমরা পাউলির অপবর্জন নীতিও পড়েছি। এই সমস্ত কিছু থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে ইলেকট্রন বিন্যাস লেখার সময় এই শক্তির ক্রমগুলো আমাদের ফলো করতে হবে। এবার ইলেকট্রন বিন্যাস লেখার সময় প্রথমে আমরা কক্ষপথ নির্দেশক সংখ্যাটা লিখব, অর্থাৎ n = 1 2 3 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত সেই কক্ষপথ নির্দেশক সংখ্যাটা প্রথমে লিখব। তারপর তার পাশে যেটা লিখব সেটা হচ্ছে সেটা কোন উপকক্ষকে নির্দেশ করছে, মানে সেটা 1s হতে পারে, 2s হতে পারে, 2p হতে পারে, 3s হতে পারে, 3p হতে পারে। এরপর আমরা লিখব যে কটি ইলেকট্রন এর মধ্যে রয়েছে, সেই কটা ইলেকট্রন লেখার জন্য আমরা এর মাথায় ডান দিকে ইলেকট্রন সংখ্যাটা লিখব। এবার আমরা এর আগে জেনে নিয়েছি যে কার আন্ডারে কটি করে কক্ষক থাকে এবং সর্বাধিক কোন উপকক্ষে মোট কটি ইলেকট্রন থাকতে পারে। যেমন আমরা জানি এস উপকক্ষের মধ্যে একটি কক্ষক থাকবে এবং সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে পি উপকক্ষের মধ্যে 3টি কক্ষক থাকে, সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে। ডি উপকক্ষের মধ্যে 5টি কক্ষক থাকে, সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে। একইভাবে এফ এর মধ্যে 7টি কক্ষক থাকে, সর্বাধিক 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে ধরো আমরা হাইড্রোজেনের জন্য ইলেকট্রন বিন্যাস লিখছি। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তার মানে হাইড্রোজেনে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। তাহলে হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন কোথায় থাকবে? 1s এ থাকবে, এবং সেটা হচ্ছে 1s1। এটাই হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, যেখানে এই 1টা আমরা কি করলাম? কক্ষপথ নির্দেশ করলাম, অর্থাৎ n = 1 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, s আমরা উপকক্ষকে নির্দেশ করছি। আর আমরা জানি যে শক্তির ক্রম অনুযায়ী ইলেকট্রনগুলো পূর্তি ঘটে, আমরা আফবাও নীতিতে পড়েছি। তাহলে প্রথমে 1s এ ভর্তি হবে, এবং যেহেতু একটি ইলেকট্রন আছে আর 1s এ সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, তাই এই ইলেকট্রন বিন্যাস আমরা লিখব 1s1। আর এই ইলেকট্রন সংখ্যাটাকে আমরা এই উপরের ডান দিকে এভাবে লিখব। এবার দেখো আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে দেখি, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা লিখব 1s2। এবার ধরো আমরা লিথিয়ামের জন্য লিখব, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। তাহলে দেখো 1s2 তো লিখব, কারণ 1s এ সর্বাধিক দুটো ইলেকট্রনই থাকতে পারে। এরপরে আমরা জানি 2s এ ইলেকট্রন ভর্তি হবে, কারণ 1 এর পরে 2 মানে কক্ষপথ নির্দেশক সংখ্যাটা 1 এর পরে 2 আসবে। তাহলে 2s এ ইলেকট্রন ভরবো। এবার দুটো ইলেকট্রন অলরেডি আমরা ভরে দিয়েছি, আর রয়েছে একটি ইলেকট্রন, তাহলে সেই একটি ইলেকট্রনটাই 2s1 এ থাকবে। এগুলোকে যদি আমরা এভাবে দেখাই কক্ষকের মধ্যে কিভাবে ইলেকট্রনটা রয়েছে, তাহলে দেখো আমরা জানি s এর মধ্যে একটি কক্ষক থাকে, তাহলে 1s একটি কক্ষক, 2s এর একটি কক্ষক আমরা এঁকেছি। এখানে দেখো 1s এর মধ্যে দুটি ইলেকট্রন আছে, তাহলে দুটি ইলেকট্রন আমরা বলেছি কখনোই ঘূর্ণন একই দিকে হবে না, দুটো বিপরীত দিকে ঘূর্ণন রয়েছে। আর 2s এর ক্ষেত্রে যে একটি ইলেকট্রন সেটা আমরা এভাবে লিখব। এভাবে আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন ধরো আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখব, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, অর্থাৎ অক্সিজেনের মোট প্রোটন সংখ্যাও 8 এবং অক্সিজেনের বাইরের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা লিখব 1s2, 1s এ দুটো, তারপরে 2s এ দুটো, 2s এর পরে 2p তে ইলেকট্রন ভরবো। সেই 2p তে কটা থাকবে? আমরা 2 আর 2 এ 4টি ইলেকট্রন কিন্তু ভরে ফেলেছি, আর 4টে হাতে আছে, এবং p তে সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 4টেই কিন্তু p তে ভরবো। এবার এই ইলেকট্রন বিন্যাসটা আমরা এবার কক্ষকের মধ্যে এভাবে যদি আঁকি, দেখো 1s এর মধ্যে আমরা দুটো ইলেকট্রন, এই দুটো
বিপরীত দিকে হবে। এইভাবে আমরা ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। আয়রনের ক্ষেত্রে 26টি ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে 1s2 2s2 2p সর্বাধিক 6টা থাকতে পারে, 6টাই লিখব। তারপরে 3 তে চলে যাব, 3s2 3p6, এরপরে 3d লিখব, তারপর 4s লিখব। কিন্তু আমরা আপ ডাউন নীতি থেকে জেনেছি 3d এর আগে কিন্তু 4s ইলেকট্রন ভর্তি হবে, তাহলে 2 2 4 আর 6 10 12 আর 6 18, তারপরে 4s এ দুটো সর্বাধিক থাকতে পারে, 18 আর 2 এ 20টা ভর্তি হয়ে গেছে, বাকি 6টা। d তে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে বাকি 6টা এখানে থাকবে। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম। এবার দেখো এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছু জিনিস ব্যতিক্রম আছে। d তে 5টি কক্ষক রয়েছে, 5টি কক্ষকে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে। এবার অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকলে সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত হয়। সেজন্য d তে অর্ধপূর্ণ বলতে d তে কটি থাকতে হবে? d তে 5টা থাকতে হবে। আর সম্পূর্ণ থাকতে হলে d তে মোট 10টা ইলেকট্রন থাকতে হবে। সেই জন্য 4টে বা 9টা d তে কখনোই থাকতে পারে না, 4টে বা 9টা থাকে না। কেন? কারণ d তে 4টে বা 9টা ইলেকট্রন পূর্ণ হওয়ার পর তারপরে s তে যে ইলেকট্রনগুলো পূর্ণ করা হচ্ছে সেখান থেকে একটি ইলেকট্রন d তে চলে আসে এবং তাকে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি করে দেয় অধিক সুস্থিরতা লাভ করার জন্য। তাহলে এর কয়েকটা एग्जांपल আমরা দেখব। যেমন ধরো ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 24। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তাহলে দেখো 4 10 12 18 20 এখানে কিন্তু 4টে রয়েছে, কিন্তু ডিটা হাফ ফিল হওয়ার চেষ্টা করবে, আর সেই জন্যই এই 4টে এখানে দুটো থেকে একটা এখানে চলে এসে 5টা করে এটাকে হাফ ফিল করবে। একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাস আমরা লিখব। কপারের ক্ষেত্রে 29টা ইলেকট্রন থাকে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 9, কিন্তু d9 হবে না, কারণ d9টা d10 হয়ে অধিক সুস্থিরতা লাভ করতে চাইবে। সেজন্য এখানে 4s এর একটি ইলেকট্রন এখানে চলে আসবে আর এটা 3d10 হয়ে যাবে। এবার দেখো আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন বিন্যাস লেখে সেটা দেখব। ক্যাটায়নের ক্ষেত্রে দেখব আর দেখব অ্যানায়নের ক্ষেত্রে। আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন বেরিয়ে যায় যার ফলে ক্যাটায়ন তৈরি হয়, আর অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন আসে। তাহলে আমরা কোনো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি, ধরো ফ্লুরিন। ফ্লুরিনের ক্ষেত্রে 9টি ইলেকট্রন থাকে। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস আমরা যখন এরকম ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস লিখব তখন আগে সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাসটা লিখে নেব, তারপরে যে ক্যাটায়ন বলবে বা যে অ্যানায়নটা বলা হবে তারপর আমরা ইলেকট্রন যোগ বা বিয়োগ করে ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো আমরা ইলেকট্রন বিন্যাস লিখছি 1s2 2s2 2p, 4টে হয়ে গেছে, এখানে 9টা আছে, তাহলে 2p5, কারণ p তে সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা বলছি ফ্লুরিন, তাহলে ফ্লুরিনের এটা যদি আমরা আঁকি 2s আর 2pটা দেখো, 2s টা তাহলে এরকম আর 2pটায় 5টা রয়েছে, 1টা 2টো 3টে 4, 1টা 2টো 3টে 4টে 5টা, এরকম হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছে। এটা আমরা ইলেকট্রনের ঘূর্ণনগুলো দেখাচ্ছি না, ওভাবেও দেখানো যায়। এবার কি হচ্ছে, এখানে যখনই আমরা f- এর ইলেকট্রন বিন্যাস লিখব তখন আমরা কি লিখব, 1s2 2s2 এবং এই সর্ববহিস্থ যে কক্ষটা রয়েছে সেখানে আমরা একটা ইলেকট্রন ফিল আপ করব, অর্থাৎ 2p6 হবে। তাহলে সেটাকে যখন আমরা আঁকবো, এটা ছিল 2s আর 2p এর ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 5টা ছিল আর একটা ইলেকট্রন ভর্তি হয়ে 2p6 হলো। এভাবে আমরা এটা আমরা অ্যানায়নের জন্য দেখলাম, তাহলে এটা আমরা অ্যানায়নের জন্য দেখলাম। এবার আমরা ক্যাটায়নের জন্য ইলেকট্রন বিন্যাস দেখব। ক্যাটায়নের ক্ষেত্রে দেখো আমরা একটু আগে আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখেছিলাম। আয়রনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি লিখেছিলাম, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s এ প্রথমে দুটো ভর্তি হয়ে বাকি 6টা এখানে গেছে। এবার যদি আমরা বলি আয়রনের ক্ষেত্রে Fe2
হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এখানে 4s এর এই দুটো ইলেকট্রন অপসারিত হওয়ার ফলে আয়রন 2+ টা তৈরি হচ্ছে। দেখো ক্রোমিয়াম 3+ এর জন্য আমরা ইলেকট্রন বিন্যাস লিখব। প্রথমে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু আগেই লিখেছি, 24 এর ইলেকট্রন সংখ্যা, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 আর এখানে 5। তাহলে ক্রোমিয়াম 3+ এর সময় আমরা কি লিখব? 1s2 2s2 2p6 3s2 3p6 তিনখানা ইলেকট্রন বেরিয়ে গেছে। প্রথমে 4s থেকে 1 ইলেকট্রন বেরিয়ে যাবে, তারপর d থেকে বাকি দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে d তে আর 3টি ইলেকট্রন পড়ে রয়েছে। এখানে 3p6 রয়েছে, d তে 3টি ইলেকট্রন পড়ে রয়েছে, কারণ এখান থেকে একটা গেছে আর এখান থেকে দুটো চলে গেছে, তাহলে 3টি ইলেকট্রন চলে গেছে। এটা হচ্ছে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস। একই ভাবে দেখো কপারের ক্ষেত্রে আমরা 29 এর ইলেকট্রন বিন্যাস একটু আগে লিখেছি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 আর এখানে হচ্ছে 10। এই যে 10 12 18 19 27 29। কপার 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এই ক্ষেত্রে 3d9। এটা হচ্ছে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস। একই ভাবে আমরা N3- এর জন্য ইলেকট্রন বিন্যাস লিখব। নাইট্রোজেনের ক্ষেত্রে 7 হচ্ছে ইলেকট্রন নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক 7, 1s2 2s2 2p3। N3- এর জন্য 3টে ইলেকট্রন আসবে, 1s2 2s2 2p তে মোট 6টা থাকতে পারে, 3টে আছে, তাহলে বাকি 3টে 2p তেই ঢুকবে, তাহলে 2p6। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখব। এবার আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটু পরমাণুর গঠনটা দেখি। পরমাণুর গঠনে কি হয়? পরমাণুর কেন্দ্রকে একটা নিউক্লিয়াস থাকে, যেটাকে কেন্দ্রক বা নিউক্লিয়াস বলা হয়, আর তার চারপাশে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। এবার দেখো পরমাণুর এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা আর নিউট্রনের চার্জ হচ্ছে 0, সেজন্য নিউক্লিয়াসের চার্জ কিন্তু ধনাত্মক হচ্ছে, আর এর চারপাশে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছে বিভিন্ন কক্ষপথে। এবারে এই নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত মোট পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের বাইরে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়, সেজন্যই কিন্তু পরমাণু নিস্তড়িত হয়। তাহলে এটাও অনেক সময় ছোট প্রশ্ন আসে যে পরমাণু কেন নিস্তড়িত? কারণ পরমাণুর মধ্যে উপস্থিত নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান ইজ ইকুয়ালস টু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ঋণাত্মক আধান সমান হয়, সেই জন্য পরমাণু নিস্তড়িত হয়। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কি না? পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত, আমরা এটা পড়ছি প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলি। আবার এই নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যার সমানই কিন্তু নিউক্লিয়াসের বাইরে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তাহলে এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এবার আমরা জানবো ভর সংখ্যা কি। ভর সংখ্যা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। তাহলে ভর সংখ্যাকে যদি আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। আমরা প্রোটন সংখ্যাকে z দিয়ে লিখে থাকি, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে, আর নিউট্রন সংখ্যাকে
হচ্ছে জেড, আর তার ভর সংখ্যা ওপরে ডান দিকেও লেখা যায় আবার বাম দিকেও লেখা যায়। আমরা এখানে বাম দিকেই লিখছি জেড এক্স এ। এখানে জেড হচ্ছে তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর এ হচ্ছে ভর সংখ্যা। এই রিপ্রেজেন্টেশনটা থেকেই কিন্তু আমরা সেই পরমাণুতে উপস্থিত নিউট্রন সংখ্যা বের করে নিতে পারবো, কারণ নিউট্রন সংখ্যা সমান কি হবে না এই ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। এই ভর সংখ্যা থেকে এই জেড বিয়োগ করলেই আমরা নিউট্রন সংখ্যা পাবো, কারণ আমরা জানি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যোগফলই কিন্তু ভর সংখ্যা। তাহলে এভাবে আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো একটা মৌলের কোনো পরমাণু থেকে এগুলো সবকিছু আমরা জানতে পারবো। আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণু প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের একে অপরের আইসোটোপ বলা হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হয়, একটা প্রোটিয়াম, একটা হচ্ছে ডয়টেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। দেখো তিনটেই কিন্তু একই মৌল, তাহলে আইসোটোপ হওয়ার জন্য কিন্তু মৌল কিন্তু একই। তাহলে মৌল এক হলে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এক, তাহলে পরমাণু ক্রমাঙ্ক এক, কিন্তু ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা ভিন্ন। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু বিভিন্ন ভর সংখ্যা রয়েছে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক অবশ্যই এক হবে, তাদের একে অপরের আইসোটোপ বলা হয়। যেমন দেখো হিলিয়ামের ক্ষেত্রে আমরা বলছি 2He3 আর 2He4, এদের ক্ষেত্রে দুটোই হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক একই রয়েছে, কিন্তু ভর সংখ্যা দুটোর ক্ষেত্রে আলাদা, এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। এবার আমরা আইসোবার সম্পর্কে আলোচনা করব। আইসোবার কাকে বলে না, আইসোবার হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই হবে। তাহলে আইসোবারের ক্ষেত্রে আমরা দেখব যে মৌলটাই ভিন্ন হবে, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে, কিন্তু ভর সংখ্যা একই হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, দেখো 18 আর্গন 40, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18 হয় আর 40 হচ্ছে ভর সংখ্যা। আর হচ্ছে ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 40, ক্যালসিয়ামের 20 পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা হচ্ছে 40। আইসোবার হচ্ছে সেগুলোই যাদের কিন্তু আলাদা মৌল, পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা এক, তাই এরা হচ্ছে একে অপরের আইসোবার। এটা আমরা আইসোবার আলোচনা করলাম। এবার আমরা আইসোটোন নিয়ে আলোচনা করব। আইসোটোনের ক্ষেত্রে মৌলগুলো আলাদা হবে, তাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা হবে, ভর সংখ্যাও আলাদা হবে, কিন্তু নিউট্রন সংখ্যা একই হবে। তাহলে আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা এক হবে। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি 2He3 আর হচ্ছে 1H2, একটা হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপ আর একটা রয়েছে হিলিয়ামের আইসোটোপ। এখানে দেখো এরা আলাদা আলাদা মৌল, এদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা একই, কারণ নিউট্রন সংখ্যা আমরা ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলেই পাচ্ছি। এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত পাচ্ছি আমরা, নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3 - 2 ইকুয়ালস টু হচ্ছে 1, আর এর ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা পাচ্ছি 2 - 1 ইকুয়ালস টু 1। তাই নিউট্রন সংখ্যা একই হচ্ছে, তাই এরা হচ্ছে এক, এদেরকে আমরা বলবো আইসোটোন। আইসোডায়াফার হচ্ছে দুটো মৌলের মধ্যে যখন নিউট্রন আর প্রোটন সংখ্যার ডিফারেন্সটা অর্থাৎ পার্থক্যটা সমান হবে, তখন আমরা আইসোডায়াফার, তাদের একে অপরের আইসোডায়াফার বলবো। আইসোডায়াফার জেনারেলি একটা আলফা কণা বিচ্ছুরণ হলে আইসোডায়াফার তৈরি হয়। দেখো 92 ইউরেনিয়াম 238, এটা একটা ইউরেনিয়ামের আইসোটোপ, যেখানে 92 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর 238 হচ্ছে ভর সংখ্যা। এখানে যদি একটা আলফা কণা বিচ্ছুরণ ঘটে তাহলে তৈরি হয় 90 থোরিয়াম 234, কারণ একটা আলফা কণা বিচ্ছুরণ হলে 2 কমে যায় পরমাণু ক্রমাঙ্ক আর 4 কমে যায় ভর সংখ্যা, তাহলে এখানে এটা তৈরি হলো। এবার দেখো আমরা ইউরেনিয়াম 92 238 এর জন্য তাহলে কি কি পাচ্ছি, Z হচ্ছে 92 আর ভর সংখ্যা A হচ্ছে 238,
তাহলে নিউট্রন সংখ্যা আমরা কত পাচ্ছি? নিউট্রন সংখ্যা পাবো আমরা 238 মাইনাস 92 মানে হচ্ছে 641 146 হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে n মাইনাস p মানে নিউট্রন প্রোটন ডিফারেন্সটা কত পাচ্ছি আমরা? আমরা এই নিউট্রনকে ক্যাপিটাল এন দিয়ে লিখেছি বা এখানে স্মল n দিয়েও লিখছি। নিউট্রন আর প্রোটনের ডিফারেন্স আমরা কত পাচ্ছি? নিউট্রন এখানে 146 যেটা আমরা এখানে বের করলাম, মাইনাস প্রোটন হচ্ছে এখানে আমরা z এখানে 92 লিখেছি পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা প্রোটন সংখ্যা স্মল p দিয়েও এখানে লিখছি। এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তার মানে 54 হচ্ছে নিউট্রন মাইনাস প্রোটন ডিফারেন্স। এর ক্ষেত্রে দেখো 90 থোরিয়াম 234 এর ক্ষেত্রে আমরা দেখব এর ক্ষেত্রে z পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 90 মানে প্রোটন সংখ্যা 90, তাহলে a হচ্ছে 234। এখানে a নিউট্রন সংখ্যা আমরা পাচ্ছি 234 মাইনাস 90 অর্থাৎ 441। এখানে দেখো n মাইনাস p ডিফারেন্সটা কত হবে? 144 মাইনাস 90 যেটা হচ্ছে 454। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু নিউট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য সমান হলো, তাই এরা হচ্ছে একে অপরের আইসোডায়াফার। এবার আমরা আইসোস্টার কি সেটা দেখব। আইসোস্টার হচ্ছে সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোকে আমরা আইসোস্টার বলি। উদাহরণস্বরূপ আমরা বলছি ধরো কার্বন ডাই অক্সাইড এবং আমরা নিচ্ছি N2O, ঠিক আছে? এই দুটোর মধ্যে CO2 আর N2 এর মধ্যে এরা হচ্ছে একে অপরের আইসোস্টার, কারণ এর মোট পরমাণু কটা রয়েছে? এতে 3টি পরমাণু রয়েছে আর এতেও মোট পরমাণু 2 এর আগে 3টি পরমাণু রয়েছে। তাহলে এদের পরমাণু সংখ্যা সমান আর ইলেকট্রন সংখ্যাও সমান, কারণ এতে দেখো কার্বনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন, অক্সিজেন 2টো আছে, তাহলে 8 দুগুণে 16টা ইলেকট্রন, মোট তাহলে 22টি ইলেকট্রন রয়েছে। 22টি ইলেকট্রন রয়েছে আর এর ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের 7টি করে 14টি ইলেকট্রন, দুটো নাইট্রোজেন আছে আর অক্সিজেন একটি আছে, তাই 8টি ইলেকট্রন, মোট 22টি ইলেকট্রন রয়েছে। তাহলে এদের ইলেকট্রন সংখ্যাও সমান,